1943 সালের 5ই এপ্রিল তিনজন ব্রাজিলিয়ান জেলে তাদের নৌকায় সমুদ্রতীর থেকে প্রায় 9 মাইল দূরে অস্বাভাবিক কিছু দেখতে পান। কাঠের ভেলায় একজন চীনা ব্যক্তিকে তারা পাগলাটে অবস্থায় আবিষ্কার করেন। এটা দেখে তারা রীতিমতো অবাক ছিল। চীনা ব্যক্তিটি কখনো নাচ করছিলেন, কখনো গান করছিলেন। ভয়ঙ্করভাবে রোদে পোড়া এবং ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও তাকে দেখে সৎ ব্যক্তি বলেই মনে হচ্ছিল। তারা তাকে ওই স্থান থেকে উদ্ধার করে এবং পরে জানতে পারে ওই ব্যক্তির নাম পুন লিম এবং ওই ব্যক্তি 133 দিনের জন্য সমুদ্রে হারিয়ে গিয়েছিল। আসলে কী হয়েছিল তার সাথে, কেন তিনি ওই গভীর সমুদ্রে হারিয়ে যায়, আজকের ভিডিওতে আমরা জানব পুন লিমের সেই লোমহর্ষক কাহিনী। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। পুন লিম 1918 সালের 8ই মার্চ চীনের দক্ষিণ মধ্য উপকূলের হাইনান দ্বীপে জন্মগ্রহণ করেন। তখন প্রথম বিশ্বযুদ্ধ পুরো দমে চলছিল এবং তখন একটি বিশ্বব্যাপী ফ্লু মহামারী বিশ্বের জনসংখ্যাকে ধ্বংস করে দিচ্ছিল। কিন্তু হাইনান দ্বীপের উত্তরে বেইবু গল্ফ তখনও ফ্লু থেকে বেঁচে গিয়েছিল। তারা মৎস্য শিকার করে দিব্যি পরিবার চালাচ্ছিল। তবে দুর্ভাগ্যবশত 1920-এর দশকের শেষের দিকে চীনে জাপানিদের আক্রমণের সম্ভাবনা খুব বেশি দেখা যাচ্ছিল। ফলে তাদের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার ছিল। কেউ কেউ ভেবেছিলেন তাদের ছেলেদেরকে হয়তো জোর করে সেনাবাহিনীতে নিযুক্ত করা হবে জাপানিদের বিরুদ্ধে লড়াই করার জন্য, যার ফলাফল একদমই মৃত্যু। তাই বেইবু গল্ফ বাসিন্দারা দ্রুত মালয়েশিয়ায় স্থানান্তরিত হয় এবং সেখানে এসে পুনরায় নতুন বসতি গড়ে তোলে। তবে লিম বড় হওয়ার সাথে সাথে এই জীবনযাত্রা তার মোটেও পছন্দ ছিল না, খুবই বিরক্তিকর এবং অপূর্ণ লাগত। তাই তিনি যখন যথেষ্ট বড় হয় জাপানিদের সাথে লড়াই করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন। অবশেষে তিনি গ্রেট ব্রিটেনের মার্চেন্ট নেভির কেবিন বয় হিসাবে একটি শান্তিপূর্ণ কাজে নিযুক্ত হয়। এই সমুদ্রের জীবন ছিল তার স্বাধীনতার প্রথম বাস্তব স্বাদ। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি এই কাজের গোপন রহস্য সম্পর্কে জানতেন না। আসলে এশীয় বংশোদ্ভূত ব্যক্তিবর্গ যাদের সাথে তিনি কাজ করতেন তারা সাধারণত সর্বনিম্ন বেতনে সবচেয়ে খারাপ কাজে নিযুক্ত করেছিলেন। ইংরেজ কর্মকর্তা ও নাবিকদের কাছ থেকে তারা ক্রমাগত হয়রানি এবং বৈষম্যের শিকার হতো। তাই 1937 সাল নাগাদ লিমের ধৈর্যের বাঁধ একদমই ভেঙে যায়। তিনি এই চাকরি ছেড়ে দেন এবং অন্য ভালো চাকরি খুঁজতে থাকেন। তিনি কয়েক বছর ধরে হংকংয়ে মেকানিক হিসেবে কাজে নিযুক্ত ছিলেন। কিন্তু এরপর তিনি আরেকটি জাপানি বিরোধী দলে কাজ শুরু করেন এবং 1941 সাল নাগাদ আবারও সমুদ্রে যাত্রা করে। কয়েক বছরের মধ্যে তিনি ইতিমধ্যেই বেশ কয়েকটি জাপানি আক্রমণ এড়াতে সক্ষম হয়েছিলেন। কিন্তু এই দুর্ভাগ্যের মাঝেও তিনি 420 ফুট এবং 5400 টন সশস্ত্র মালবাহী জাহাজের স্টুয়ার্ড পদে নিযুক্ত হন। 1982 সালে যে জাহাজটির নাম ছিল বেন লোমন্ড, এই জাহাজটি ছিল একটি পরিবহন জাহাজ যে নিয়মিতভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সারা বিশ্বের মিত্রবাহিনীকে সরবরাহ করত। 1942 সালের 23 নভেম্বর জাহাজটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন এবং সুরিনামের মধ্যে 2 সপ্তাহের যাত্রার শেষ পর্যায়ে ছিল এবং সেখান থেকে এটি নিউ ইয়র্ক সিটির উত্তরে 1500 মাইল ভ্রমণ করার জন্য নির্ধারিত ছিল। বেন লোমন্ড জাহাজটি সশস্ত্র ছিল, তবে জাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা তুলনামূলকভাবে ছোট ক্যালিবার অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল। কারণ এই জাহাজে থাকা সকলে জানত যে কোনো শত্রু জাহাজ বা শত্রু সাবমেরিন হয়তো তাদের মুখোমুখি হবে না। জাহাজটি খুবই ধীরগতিতে চলছিল এবং এই রুক্ষ সমুদ্রে জাহাজের ভারসাম্য বজায় রাখতে বেসাল ট্যাঙ্কগুলিতে 1000 গ্যালন জল ছিল। তবে দুর্ভাগ্যের সাথে জাহাজটি যে স্থান থেকে যাচ্ছিল এটি ছিল একটি জার্মান সাবমেরিন দ্বারা নিয়মিত টহল দেওয়া সমুদ্রপথ। দুপুর 2টোর দিকে বেন লোমন্ড জাহাজ 250 ফুট একটি জার্মান সাবমেরিন দেখতে পায়। সাবমেরিনের ক্যাপ্টেন অবিলম্বে জাহাজ জুড়ে একটি বার্তা পাঠায় এবং যুদ্ধের কথা ঘোষণা করে। মুহূর্তের মধ্যেই 2টি বিশাল টর্পেডো সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয় এবং মাত্র 100 মিটার দূর থেকে লোমন্ডের দিকে ছুটে আসতে থাকে এবং উভয় টর্পেডো জলরেখার ঠিক নিচে জাহাজের হুলে এসে আঘাত করে। এই মর্মান্তিক আক্রমণে জাহাজে থাকা 54 জন ক্রু মেম্বার সহ সকলেই প্রায় মারা যায় এবং কিছু পরে জাহাজটি বিস্ফোরিত হয়ে যায়। একটি লাইফ জ্যাকেট পরে তিনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন এবং ডুবন্ত জাহাজ থেকে সাঁতার কেটে নিরাপদ দূরত্বে পৌঁছান। তবে এই জাহাজ বিপর্যয় থেকে বেঁচে থাকা সত্ত্বেও তিনি একা হয়ে পড়েন এই গোটা আটলান্টিক মহাসাগরে। তার দিশেহারা এবং ক্লান্ত শরীর তাকে আত্মহত্যার দিকে পরিচালিত করছিল। তিনি পাগলের মতো জলের মধ্যে ঝাঁপাতে থাকেন। এরপর তার সমস্ত আশা ফুরিয়ে যাওয়ার ঠিক আগে তিনি 8 ফুট বাই 8 ফুট একটি কাঠের ভেলা খুঁজে পান, যে ভেলা সেদিন তাকে সেই রাতের বিভীষিকা থেকে বাঁচিয়েছিল।
মনুষ্যবিহীন এই আটলান্টিকে তার সেই দুঃস্বপ্নের যাত্রা শুরু করতে সাহায্য করেছিল। বর্তমানে তিনি নিকটতম ভূমি থেকে প্রায় দক্ষিণে 250 মাইল দূরে অবস্থিত ছিল। যদিও তিনি ধীর পশ্চিমা স্রোতে আটকে পড়েন, কিন্তু তার দ্বিগুণের চেয়েও বেশি তাকে ব্রাজিলের উত্তর উপকূলের দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল। জাহাজটি ডুবে যাওয়ার পরের দিনগুলিতে তিনি এই অন্তহীন সমুদ্রে ভেলায় বসে ভাবতে থাকেন, যদি তিনি মনকে শক্ত রাখেন এবং তার বেঁচে থাকার জন্য যে সামান্য কিছু আছে তা ব্যবহার করেন, তিনি বেশ কিছুটা সময় বেঁচে থাকবেন। সৌভাগ্যবশত ভেলাটিতে একটি এমার্জেন্সি কিট ছিল, যার মধ্যে একটি বন্দুক, বৈদ্যুতিক রান্নার পাত্র, একটি ভাঙা ফ্ল্যাশলাইট, কয়েকটি চকলেট বার, চিনির কিউবের একটি ব্যাগ এবং 11 গ্যালন তাজা জল। এই নির্মম যাত্রার শুরুতে লিম ধরে নিয়েছিলেন যে বেন লোমন জাহাজটি খুঁজে বের করতে মার্চেন্ট নেভির বেশি সময় লাগবে না, এবং যেহেতু এই রুট এবং সময়সূচি জানা আছে, তার সম্ভবত খুব তাড়াতাড়ি একটি উদ্ধার অভিযান চালানো হবে। অন্যদিকে তিনি এও ভাবেন যে তার কাছে খাদ্য সম্পদ খুবই অল্প রয়েছে এবং এই মহাসমুদ্রে তার এই ছোট কাঠের ভেলাটি অত্যন্ত নগণ্য, যা যখন তখন ক্ষতির সম্মুখীন হতে পারে। খারাপ পরিস্থিতির কথা ভেবে তিনি খাবার সংগ্রহ করতে শুরু করেন এবং সুযোগ পেলেই বৃষ্টির জল ধরে রাখতেন। লিমের জন্য এই কাজগুলি তার কাছে সহজ ছিল, কারণ তিনি শৈশবকালে একজন জেলে হিসেবে অভ্যস্ত ছিলেন। তাই তার বিশ্বাস ছিল উদ্ধার দল না আসা পর্যন্ত এই সমুদ্র তার প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করতে বাধ্য হবে। ভেলা থেকে সংগ্রহ করে তামার তার দিয়ে তিনি একটি বড়শি তৈরি করেন এবং বিস্কুট ও ময়দা দিয়ে শিকারের আধার। বড়শিটিকে জলে ছুঁড়ে মারতেই মাছ উঠতে বেশি সময় লাগলো না। বেশ কয়েকটা মাছ তিনি শিকার করলেন। তারপর ওই মাছগুলিকে ধারালো টিনের ঢাকনা দিয়ে কেটে রন্ধন প্রক্রিয়া চালালেন। এমনকি ওই মাছের চামড়া ও মাথাগুলিকে রেখে দেন পরবর্তী মাছ শিকারের জন্য। কিন্তু এই অগ্নি পরীক্ষা কতদিন চলবে তা তার জানা ছিল না। তাই সে চেষ্টা করে ভেলাটিকে কোনো নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার, যেন পর্যাপ্ত খাবার না থাকলেও উদ্ধারের অপেক্ষা করা যায় নিরাপদে। কিন্তু দুর্ভাগ্যবশত তারপরের দিনগুলিতে বা কয়েক সপ্তাহের মধ্যে লিম ক্রমাগত প্রচণ্ড ঝড় এবং প্রবল বাতাসের দ্বারা ক্ষতিগ্রস্ত হন এবং প্রায় তার মূল্যবান সরবরাহ এবং শুকনো মাছগুলি জলে ভেসে যায় বা উড়ে যায়। তার ছোট্ট ভেলাটি বিশাল ঢেউয়ের কারণে সমুদ্রপৃষ্ঠে আছড়ে পড়তে থাকে। এদিকে এই ঢেউয়ের সাথে লড়াই করে লিম ক্রমাগত ক্ষুধার্ত, ডিহাইড্রেশন এবং হতাশগ্রস্ত হয়ে পড়েন। শরীর থেকে শক্তি ক্রমাগত হ্রাস পেতে শুরু করে। তার কষ্ট শুধু এতটুকুতেই সীমাবদ্ধ থাকেনি। তিনি বড়শি দিয়ে যে মাছ ধরতেন তাও আর পাওয়া যাচ্ছিল না। তার খাদ্য এবং জল সরবরাহ কমে যেতে শুরু করে। তাই সে তার মাথার উপরে ওরা পাখিগুলিকে ধরতে বাধ্য হয়। কাঁচা মাংস খেতে তার একটু ইতস্তত বোধই হচ্ছিল, তাই মাংসগুলিকে ছাড়িয়ে রোদে শুকাতে দেয় এবং অখাদ্য অংশগুলিকে মাছ ধরার টোপ হিসাবে ব্যবহার করেন। তিনি এমনকি ছোট হাঙরগুলিকেও ভক্ষণ করতেন। ধীরে ধীরে তার ক্ষুধা এবং তৃষ্ণা ক্রমশ আরও বাড়তে থাকে। তিনি ভয়ানকভাবে রোদে পোড়ার মতো হয়ে যায়। ক্রমাগত তার শরীর অসুস্থ হতে থাকে এবং এর মধ্যেই প্রথম একটি বড় মালবাহী জাহাজ তার ভেলার কাছাকাছি এসে পড়ে। কিন্তু ক্রুরা তাকে দেখতে পেলেও কোনো ফল হয়নি, কারণ তার ইংরেজিতে সাহায্যের আবেদন তারা কোনোভাবেই বুঝতে পারছিল না। জাহাজটি যেন তার গতিপথে কোথায় অদৃশ্য হয়ে গিয়েছিল। লিম তাদের এমন আচরণ দেখে ভাবতে থাকে সে হয়তো একজন চীনা ব্যক্তি বলে তারা তাকে সাহায্য করল না। হয়তো এই কারণেই বেন লোমন জাহাজ ডুবে যাওয়ার পর তাদেরকে আর কেউ উদ্ধার করতে আসেনি। হয়তো এমনও হতে পারে এই উদ্ধার কাজ চালনা করা একেবারে নিষিদ্ধ হয়ে গিয়েছিল। লিমের এমন ভাবনার মধ্যেই হঠাৎ ইউএস নৌবাহিনীর একদল বিমান সরাসরি তার মাথার উপর দিয়ে উড়ে যায়। তারা এমনকি তাকে সিগন্যাল দেয় যেন তারা তাকে উদ্ধার করতেই এসেছে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় একটি ঝড় তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। তিনি আবারও এই আটলান্টিক মহাসাগরে হারিয়ে যায়। তবে লিমের মধ্যে এবার কিছুটা আত্মবিশ্বাস ফিরে আসে। তিনি দৃঢ় বিশ্বাসী হন যে এবার তাকে কেউ উদ্ধার করতে আসবেই। এর মধ্যেই তিনি লক্ষ্য করেন যে স্থানে তিনি বর্তমানে আছেন সেখানকার জল স্বচ্ছ এবং পরিষ্কার। এটা দেখেই জেলে সম্প্রদায়ের লিম তার অভিজ্ঞতা থেকে বুঝতে পারে এই স্থানের জল অগভীর এবং অনুমান করেন তিনি আগের থেকে ভূমির কাছাকাছি এসে পৌঁছেছেন। এরপর তার জীবনে ফিরে আসে সেই দিন যেদিন অবশেষে 5ই এপ্রিল 1983 সাল বেন লোমন জাহাজ ডুবে যাওয়ার প্রায় 133 দিন পর একটি ছোট মাছ ধরার নৌকা তার দিকে এগিয়ে এসেছিল। কিছু মুহূর্তের মধ্যেই তার অগ্নি পরীক্ষার অবসান ঘটে এবং ব্রাজিলিয়ান জেলেরা তাকে উদ্ধার করে। লিম আটলান্টিক মহাসাগরে প্রায় 5 মাস কাটিয়ে আসার পর তার শরীর থেকে প্রায় 20 পাউন্ড শক্তি হারিয়ে যায়। ডিহাইড্রেশন এবং অপুষ্টিতে ভুগছিলেন। তাই তিনি ব্রাজিলের একটি হাসপাতালে বিশ্রাম, খাওয়া দাওয়া এবং শক্তি ফিরে পেতে প্রায় 1 মাস কাটিয়েছিলেন। ডাক্তাররা ভালোভাবে পরীক্ষা করে তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়েছিলেন। হাইনান দ্বীপের জেলে সম্প্রদায়রা যখন শুনতে পায় লিম এখনও বেঁচে রয়েছে, তারা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। রাতারাতি লিম যেন সকলের কাছে সেলিব্রিটি হয়ে যান। ব্রিটিশ কনসাল 1943 সালের শরৎকালে তার লন্ডন ভ্রমণের ব্যবস্থা করেন। নিউ ইয়র্ক মার্চেন্ট নেভির তরফ থেকে তাকে ষষ্ঠ রাজা জর্জ কর্তৃক
কর্তৃক একটি ব্রিটিশ সাম্রাজ্য পদক প্রদান করা হয় এবং এর পাশাপাশি তিনি রয়্যাল নেভিকে সমুদ্রে টিকে থাকার কিছু টিপস প্রদান করে, যা নেভিদের মধ্যে বিতরণ করা হয়েছিল। পরবর্তীতে লিম একটি আন্তর্জাতিক স্পিকিং ট্যুরে বেরিয়েছিলেন, যেখানে তিনি সারা বিশ্বের মানুষকে তার জীবনের এই লড়াই সম্পর্কে গল্প শুনিয়েছিলেন। এরপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দা হওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু সেই বছর চীনা অধিবাসীদের কোটা শেষ হয়ে যাওয়ার কারণে তিনি বঞ্চিত হয়েছিলেন। তবে সৌভাগ্যবশত লিমের ওয়াশিংটন স্টেট চ্যাম্পিয়ন হওয়ার কারণে বিশেষ একটি অ্যাক্টে অফিসিয়ালভাবে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ঘোষণা করা হয়। তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যে ইতিহাসে এর আগে কেউ এতদিন 133 দিন সমুদ্রে কাটাতে পারেনি। এটি লিমের বিশ্ববিখ্যাত রেকর্ড ছিল, যা হয়তো কেউ কোনোদিন ভাঙতে পারবে না। তিনি এরপর জীবনের বেশিরভাগ সময় নিউ ইয়র্কে কাটিয়েছিলেন এবং 1991 সালে তার দেহান্তর ঘটে, যার নাম হয়তো ইতিহাসও মনে রাখবে। এমন সাহসী পুরুষ আর হয়তো কেউ কোনোদিন হতে পারবে না। তার এই লড়াই সম্পর্কে আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।